ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলা। এই 26,000 এসএসসির চাকরি বাতিল মামলায় গতকাল সুপ্রিম কোর্ট কী অবজারভেশন রেখেছিল এবং কী নির্যাস তার হতে চলেছে, এবং যোগ্যদের কপালে কী লেখা রয়েছে এবং অযোগ্যদের কপালেই বা কী লেখা রয়েছে, গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সুপ্রিম কোর্ট কিন্তু কালকে তার সংক্ষিপ্ত রায়ে আসল খেলা কিন্তু খেলে দিয়েছে। ধরতে পারলে, বুঝতে পারলে কিন্তু আপনাদের কাছে বিষয়গুলো অনেক সোজা লাগবে। এবং সেই সাথে যোগ্যদের বাছাই কিন্তু সুপ্রিম নির্দেশে কিন্তু কোথাও গিয়ে আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল, ধারণা কিন্তু এমনটাই করা হচ্ছে। তো চলুন আর গোটা বিষয়টা আমরা শুরু করি। তো গতকাল মঙ্গলবার ছিল এবং মঙ্গল কিন্তু তাদের জন্যই আসলো যারা কিন্তু যোগ্য প্রার্থী। এটা কেন বলছি, তার আগে যে কথাটা বলবো, সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টই, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে তার তো অবশ্যই একটা যোগ্যতামান না থাকলে তো তিনি সেখানে বসছেন না। এবং তার এবার 2 সদস্যের বেঞ্চ, মানে 3 সদস্যের বেঞ্চ, সেখানে প্রধান বিচারপতি সহ 2 আরও বিচারপতি এবং 3 সদস্যের বেঞ্চে কিন্তু মামলাটা শুনানি হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ শীর্ষ আদালত একদিকে বলাই, এবং সেখানে আবার তারও শীর্ষ বেঞ্চ বলা যায়। তো সেই বেঞ্চে কিন্তু গোটা জিনিসের নিষ্পত্তি হলো, এবং যে অর্ডার কালকে সংক্ষিপ্ত অর্ডারে তিনি দিয়েছেন, মানে তারা 3জন সদস্য মিলে দিয়েছেন, সেটা কিন্তু অভাবনীয়। ভিতরে ঢুকলে জিনিসটা অনেকটা পরিষ্কার বোঝা যাবে, আমরা আসবো সে বিষয়ে। তো মোদ্দা কথা, সুপ্রিম কোর্টই। এবং গতকাল যে বিষয়গুলো সামনে এসছে তার মধ্যে যদি আমি অর্ডার কপির ছোট্ট একটু ব্যাখ্যা দিই, তো সেক্ষেত্রে অর্ডার কপিতে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের উপর কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছে। ফলে আপাতত চাকরি যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের রায়ে যে সমস্ত, অর্থাৎ যে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের অর্ডার ছিল, সেই বাতিলের ওপর কিন্তু স্টে পড়ে গেল। এবং সেই সাথে কি, সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি যেটা হবে সেটা কিন্তু 16 জুলাই, এবং শেষ বিচারে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি খারিজ তো হবেই, সঙ্গে ফেরত দিতে হবে বেতনও, এটা কিন্তু, এবং সেটা 12% সুদ সমেত কিন্তু বেতন তাদেরকে দিতে হবে। এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না তা নিয়ে কিন্তু একটি খতিয়ে দেখে একটা কিন্তু রিপোর্ট সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন দেবে, বা পরবর্তী হিয়ারিংয়ে হয়তো তার কোনো ডিরেকশন হয়তো সুপ্রিম কোর্ট দিয়ে দেবে। এছাড়া আর কি অর্ডার হচ্ছে না, এছাড়া যে অর্ডার হচ্ছে রাজ্য সরকারের অতিরিক্ত যে পদ বা সুপার নিউমারির যে পোস্ট তৈরির সিদ্ধান্ত, সিবিআই যে তাদের উপর তদন্তর একটা নির্দেশ ছিল, সেই তদন্তের নির্দেশের উপরে কিন্তু আপাতত স্থগিতাদেশ কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে সিবিআই কিন্তু তাদের তদন্তভার কিন্তু চালিয়ে যেতে পারবে। তো এইটা হচ্ছে কালকের আমাদের অর্ডারের বেসিক জায়গাটা। তো আমরা সুপ্রিম কোর্টের অবজারভেশন তো অবশ্যই, সেটা নিয়ে আমরা একটু বিশদে আলোচনা করব, কী হতে চলেছে যোগ্যদের সাথে এবং অযোগ্যদের সাথে। আমরা একটু পেছনে চলে যাই। জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্ট। কি হয়েছে একদম শুরুতেই, মানে যখন মামলা চলছিল গতকালকে, দেখবেন পিএস পাটুলিয়া স্যার একটা কথা বলেছেন যে, স্যার আপনি ধরে নিন, আপনি বলছেন যে ওএমআর যে সংস্থা নাইসা, তারা অবৈধভাবে টেন্ডার পেয়েছে, তারা আবার সেকেন্ড টাইম আবার কোনো এজেন্সিকে, থার্ড এজেন্সিকে কাজে লাগিয়েছে, দেন ওএমআর শিটগুলো ডিস্ট্রয় করা হচ্ছে, দেন তার সাথে যে উত্তরপত্র যেগুলো ছিল বা হার্ড কপি বা সফট কপি দুটোকেই এসএসসি সার্ভারে কোথাও পাওয়া যায়নি, মানে হার্ড কপি তো প্রথমে নষ্ট করা হয়েছে 1 বছর পরেই, দেন তার সাথে এগুলো পাওয়া যায়নি। তো একাধিক বিষয় অভিযোগ রয়েছে। তার সাথে সুপার নিউমারি পোস্টের একটা অভিযোগ রয়েছে। যদি এতটা ইজি হতো তাহলে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু 281 পাতার অর্ডার দেওয়ার প্রশ্নচিহ্ন ছিলই না। আমি কিন্তু এক্ষেত্রে যোগ্যদের কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে এইখানে যদি এইটা ওপেন অ্যান্ড শাট ডাউন কেস হতো তাহলে ডিভিশন বেঞ্চের এত অবজারভেশন দরকারই ছিল না। এতগুলো পূর্ণাঙ্গ 281 পাতার অর্ডার সেখানে আসবে কেন? এবং সেখানে ক্লারিফিকেশান করে অ্যাজ পার সিবিআই রিপোর্টের উপর বেস করে, অর্থাৎ সিবিআই যে ওএমআর সফট কপি রিট্রিভ করেছে সেখান থেকে করে কিন্তু একটা পার্সেন্টেজ হিসাব করা হচ্ছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 ক্ষেত্রে যে এত শতাংশ ওএমআর দুর্নীতি, এত শতাংশ এক্সপায়ারি প্যানেলে পড়ে চাকরি, এত শতাংশ প্যানেলে না থাকে চাকরি, এইভাবে আইডেন্টিফিকেশন হয়েছে। তাহলে এইখানে দাঁড়িয়ে এই কেসটা ওপেন অ্যান্ড শাট ডাউন কেস নয়, অর্থাৎ এতগুলো বেআইনি হয়েছে, টোটাল প্রসেসকে দাও বাদ দিয়ে
এমনটা নয়, এটা জাস্ট একটা মামলা চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতির মন্তব্যের উপর বেস করে মিডিয়া এটা ট্রায়াল চলে এটা। তো কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলাটা প্রথম দিন উঠলো গত সোমবার, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তার বেঞ্চ কিন্তু বলছেন যে এটাকে আমি শুনবো। তার মানে হচ্ছে এটা জাস্ট ওপেন অ্যান্ড শাটডাউন কেস নয়, অর্থাৎ এখানে তিনি চাইছেন বা তিনি তার টোটাল বেঞ্চটা চাইছেন যে যদি কোনো যোগ্য এখানে আইডেন্টিফাই হয়ে যায় তাকে অন্তত তার জায়গাটা ফিরিয়ে দেওয়া যায়। তো এটা হচ্ছে মোদ্দা কথা। তো ওপেন অ্যান্ড শাটডাউন কেস কিন্তু এটা নয়। দেন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের একটি পর্যবেক্ষণ, এবং সত্যি মানে এই সময় দাঁড়িয়ে এই পর্যবেক্ষণ আমার মনে আছে যখন ডক্টর উপেন বিশ্বাসের সাথে একবার কথা হচ্ছিল, তখন তিনি একটি কথা বলেছিলেন জাস্টিস আশা মান্তাকে নিয়ে, যে তিনি বলছেন সোশ্যাল ট্রাস্ট ফিরিয়ে আনতে, অর্থাৎ মানে সামাজিক কি বলবো, সামাজিক বিশ্বাসটাকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সমাজে। তো সেই রকম একটা মন্তব্য কিন্তু আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারও করেছেন। কেমন সে কথাটা, তিনি বলছেন সরকারি চাকরি এমনিতেই দুর্লভ, একদম বাস্তব কথা, সরকারি চাকরি দুর্লভ, তার মূল্য মানুষের কাছে অনেক, কারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসাবে দেখেন। সেই সরকারি নিয়োগে যদি এমন অনিয়ম হয় তাহলে মানুষের অবস্থায় চলে যাবে, এটা সিস্টেমেটিক ফ্রড। যদি সরকারি নিয়োগে কালিমালিপ্ত হয় তাহলে আর গোটা ব্যবস্থা কি পড়ে থাকবে, মানুষ যদি আস্থা হারায় কীভাবে তার মোকাবিলা করবে। অর্থাৎ এখানেও তিনি এই সোশ্যাল ট্রাস্ট কথাটাকে কোথাও গিয়ে নিয়ে আসলে, যে সামাজিক যে একটা বিশ্বাসযোগ্যতা তার কোথায় কী থাকবে। আজকে তুমি সরকারে আসলে তুমি দায়িত্ব নিয়ে তোমাকে বসানো হলো, এবং তুমি যদি নিজে এই এলোপাতারি সিস্টেমেটিক ফ্রডগুলো তুমি করতে থাকো, তাহলে মানুষের সরকারি চাকরির প্রতি বিশ্বাসটা কোথায় থাকবে। এবং যেখানে কি দুর্লভ চাকরি, একদম প্রধান বিচারপতি ভীষণভাবে এই মানে একদম রুট থেকে জিনিসটা তিনি বোঝার চেষ্টা করেছেন, এবং তারপরে গিয়েও কোথাও গিয়ে যোগ্য অযোগ্য ভেদাভেদের জন্য কিন্তু একটা ডিরেকশন গতকালই দিয়েছেন। সেটা কীরকমভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আসল খেলা কেন খেলে দিয়েছে গতকাল, সেটা আমরা নিয়ে আলোচনা করবো। তার সাথে সংক্ষিপ্ত রায় কেন কিছু লোকের সর্বনাশ, অ্যাকচুয়ালি অযোগ্যদের সর্বনাশ লেখা হয়ে গেল। কেন বলছি এই কথা, দেখুন এখন যে জায়গায় এসছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে 8,861 জনকে অলরেডি আইডেন্টিফাই করা গেছে, বা তারা কম বেশি এটা যাই দিক না কেন, মোটামুটি এটা 8,861 জনের টোটাল এই 25,000-এর মধ্যে সামথিং বা 26,000-এর মধ্যে এই সংখ্যাটা আছে যারা অনিয়ম বা বেনিয়ম বা দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট গতকাল যে কথাটা বলেছে, দেখুন সুপ্রিম কোর্টই, মানে এটা কোনো পাড়ার কোনো সালিশি সভা না যে এই তোকে আমি মেরে দিলাম তুই আমাকে মেরে দে, যা চল সমান হয়ে গেলে। সুপ্রিম কোর্ট তার জায়গায় সুপ্রিম অ্যাপেক্স কোর্ট আমরা কেন বলি, শীর্ষ আদালত, সেখানে চিন্তাধারাও মানে 3টে বেঞ্চ, মানে 3 জনের বেঞ্চ, আবার সেখানে প্রধান বিচারপতি রয়েছে, মানে বিরাট ব্যাপার একটা। তো সেই জায়গায় দেখুন কীভাবে আসল খেলাটা এখানে খেলা হচ্ছে, যে মুচলেখা দিতে হবে কি, মানে একটা নোটিশ জারি হবে, যে নোটিশের ভিত্তিতে রাজ্য সরকার গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট সেটা কমপ্লাই করবে থ্রু ডিআই থ্রু এসআই অফিস মারফত প্রত্যেকটা স্কুলে যাবে, এই যারা 2016 সালে নিয়োগ পেয়েছেন। এবার এই মুচলেখা থেকে লেখাটা কী থাকবে, বয়ানটা কী থাকবে, বয়ানটা লিখে দেবে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, এই মামলা নিষ্পত্তির উপর আপনার চাকরি থাকবে কি থাকবে না সেটা নিষ্পত্তি হবে। দেন ওখানে লেখা থাকবে যে 12% পার অ্যানাম হিসাবে যদি আপনি অবৈধ বা অযোগ্য প্রমাণিত হন, যে কোনো কারণে আপনি দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন, তাহলে আপনাকে কিন্তু সুদ সমেত 12% অ্যানাম মূল গোটা যতটা টাকা আপনি তুলেছেন সেই টাকাগুলো কিন্তু সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হোক বা অন্য কোনো জায়গায় হোক বা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে এইবার এই সেগ্রিগেশন তো এখান থেকেই শুরু হয়ে গেল, অর্থাৎ পৃথকীকরণ কিন্তু এখান থেকেই কাজটা শুরু হলো। কারণ এই মুচলেখা এখন কেউ যারা অন্যায় করেছে, যে 8,861 জন যারা অন্যায় করে চাকরিটা পেয়েছে, তারা তো নিজেরা জানে যে আমরা হয় ইন্টারভিউর সময় গিয়ে টাকা দিয়েছি, না হলে কোথাও গিয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছি, বা এক্সপায়ার প্যানেলের পরে কাউকে ধরে টাকা দিয়েছি। তো সেটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে এখন থেকে, কারণ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে দেখবেন এই 25,000-এর মধ্যে অন্তত আজকে 19,000, তো সংখ্যাটা 17,000-ও হবে কিনা ঠেকবে কিনা তাও সন্দেহ আছে, অর্থাৎ 17,000 হয়তো মুচলেখা সাইন করতে রাজি হবে। তার কারণ হচ্ছে যে এই যে মুচলেখায় যারা দেবেন তারাই তো বুক ঠুকে দেবেন, যারা যোগ্য আছে চলো দিয়ে দিই, কোনো ব্যাপার না, আমি তো জানি আমি লিগ্যাল হতে চাকরি পেয়েছি। বাট অযোগ্যদের কিন্তু এখন হাত পা মাথা সব কিছু ঝিনঝিন করতে শুরু করবে, কারণ মুচলেখা দিলেই কোথাও গিয়ে র্যাডারে চলে আসলো, এরপরে সিবিআই বা এডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একদম ধরপকড় করে পরবর্তী ক্ষেত্রে কোথায় বড় বড় মন্ত্রী আজকে কিছু করতে পারছে না, হম্বি চম্বি করে আজকে আসছে, আবার যখন হসপিটাল থেকে বেরোচ্ছে তখন এমনি কাছুমাছু হয়ে বেরোচ্ছে। তো মন্ত্রী যারা এতটা পাওয়ার নিয়ে থাকে তারাই আজকে কিছু করতে পারছে, সেখানে তো চুনোপুটিয়েরা, যাই হোক সেই সংখ্যা তো অলরেডি আইডেন্টিফাই হয়ে যাবে। দেন তারপরে থাকলো এসএসসি, এবং সেখানে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব সুন্দর করে বলেছে জয়দীপ তুমি কাও। তো জয়দীপ বাবু এখানে মানে স্কুল সার্ভিস কমিশনের এক্ষেত্রে
আইনজীবী, তো সেক্ষেত্রে তিনি বলেছেন তিনি সেগ্রিগেশন করতে পারবেন এবং সেক্ষেত্রে যদি যে সমস্ত প্রার্থীরা যোগ্য তারা যদি একটু চাপ সৃষ্টি করে তো সেক্ষেত্রে এটা দিতে বাধ্য। তো মোদ্দা কথা সেগ্রিগেশন হচ্ছেই এবং এই অর্ডারের বেসিসে দেখুন যোগ্য অযোগ্য পৃথিবী সুপ্রিম কোর্টের মতন খেলে দিয়েছে, তারা অলরেডি আইডেন্টিফাই করা শুরু করে দিয়েছে, খুব দ্রুত স্কুলে নোটিশ হবে, সেখানে সিগনেচার হবে। দেন তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের কাছে যে ডাটাবেস রয়েছে সেটাকেও কোথাও গিয়ে মান্যতা দিয়ে দিল। যদি মান্যতা না দিত দেন মামলাটাকে এতটা ঝোলাতো না। 16ই জুলাই গিয়ে আবার শুনবো কেন, তো যদি নর্মালি বাদ দেওয়ার থাকতো ভাই প্রথম দিন এতটা শুনানি হয়েছে, লং টাইম শুনানি হয়েছে, যে টেন্ডার হয়নি সেক্ষেত্রে এসএসসি কাউন্টার করেছে যে 4টে টেন্ডার লিমিটেড টেন্ডার হয়েছে, দেন একাধিক বিষয় যখন উঠে এসছে তখন কিন্তু মামলাটাকে একটু নিয়ে যাওয়ার কারণ এটাই যে আবার সব পক্ষকে শুনে আলটিমেটলি একটা নির্যাস কিন্তু এখান থেকে আসবে এবং সেটা যোগ্যদের পক্ষেই থাকবে। এটা মোটামুটি এই যে প্রথম যে প্রাইমারি ওয়েভটা ভূমিকম্পের ক্ষেত্রে প্রাইমারি ওয়েভটা যখন আসে সেটাকে ট্যাকেল করাটাই হচ্ছে আসল কাজ। তো সেটাই যখন সেভ হয়ে গেছে এর পরবর্তী ক্ষেত্রে যখন আফটার শকগুলো আসবে তখন খুব একটা ভয়ঙ্কর কিছু হবে না, ওই যোগ্যদের থাকবে আর এই অযোগ্য যেগুলো আইডেন্টিফাই হচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু চলে যাবে। তো যাই হোক এইটা হচ্ছে মোটামুটি একটা নির্যাস। এবং গতকাল হিয়ারিং পর্বে যে 100 জন প্রতিবন্ধী যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তার অবজারভেশন ভীষণ ক্রুশিয়াল, কারণ তিনি এত সুন্দর রোল প্লে করেছেন যোগ্যদের হয়ে এবং তার প্রত্যেকটা কথা খুব সুন্দর করে জিনিসগুলো তিনি বলেছিলেন এবং সেক্ষেত্রে একাধিক অ্যাডভোকেট পাটোয়ারি স্যার সহ আরও যারা বলছিলেন তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং এইটাই তো দরকার। আজকে যোগ্য করা অযোগ্য করা একটা সিস্টেম সে কারাপ্ট হতে পারে, সেক্ষেত্রে একজন যোগ্য প্রার্থী সে তো ন্যাচারালি পরীক্ষা দিয়েছে, তার তাতে কিছু জানারও কথা নয়। আজকে যদি তার চাকরিটা চলে যায় সেখানে গিয়ে 6-7 বছর পরে আজকে চাকরিচ্যুত হলে তার অবস্থানটা কোথায় গিয়ে ঠেকবে। তো সেই সমস্ত জায়গাটা কোথাও গিয়ে নির্মূল হয়ে গেল, ভয়ের বাতাবরণটা শেষ হয়ে গেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে 3 বিচারপতির বেঞ্চ রয়েছে এই বিচারপতি 3 বেঞ্চে কিন্তু পরবর্তী দিনে শুনানি হবে। তো আশা করা যায় সমস্ত জিনিসে নিষ্পত্তি করবে এবং যে সমস্ত যোগ্য প্রার্থীরা যারা চাকরি পেয়েছেন তারা সার্ভিস ব্রেক না করেই আবার স্কুলে সসম্মানে চাকরি পাবেন এবং এক্ষেত্রে সোশ্যাল ট্রাস্টও কিন্তু তৈরি হবে যে যারা আইডেন্টিফাই হয়ে যারা এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যারা আদতে নিজেদের চাকরিগুলো টিকিয়ে রাখবেন তারা কিন্তু আগামী দিনে একটা দৃষ্টান্ত সৃষ্টি করবেন গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে, কারণ তারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, তারা এত কিছু মুচলেখা দিয়ে তারা কিন্তু আজকে তাদের দিতে কোনো বাধা নেই এবং সুপ্রিম কোর্ট সেটা কিন্তু বিচার করবেন। তো যাই হোক কোথাও কি সামাজিক বিশ্বাস কিন্তু ফিরে আসতে চলেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, মানে যিনি অর্ডার দেবেন শেষ পর্যায়ে প্রধান বিচারপতির বেঞ্চ। তো আশা করা যায় সামাজিক অবক্ষয়ের হাত থেকে আমার গোটা সিস্টেমটা বাঁচবে, এডুকেশন সিস্টেমটা বাঁচবে, শিক্ষকরা বাঁচবেন এবং সর্বোপরি মানুষই শেষ কথা বলে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।